এরা কারা? এরা হচ্ছে আওয়ামী লীগ, এরা ছাত্রলীগ, যারা এই রক্তের উপরে দাঁড়ায় এখন রাজপথে দাবি আদায়ের জন্য মরিয়া হয়ে উঠছে। আজকে আবার রিক্সা লীগ রাস্তায় নেমেছেন। একজন বামপন্থী নেতাকে দেখলাম রাস্তায় ওনাদের পক্ষে সাফাই করার জন্য, এবং সরকারকে 48 ঘন্টা সময় দিয়েছেন। বলি দুই একটা, যে তাদের বয়স্ক রিক্সাওয়ালাদের পুনর্বাসন করতে হবে, তাদের সন্তানদেরকে পড়াশোনার জন্য ব্যবস্থা করে দিতে হবে, তারপরে আপনার রাস্তার পাশ দিয়ে আলাদা লেন করে দিতে হবে রিক্সার জন্য, তারপরে যেখানে হচ্ছে আপনার রিক্সা স্ট্যান্ড থাকবে সেখানে অন্য কোনো গাড়ি থাকবে না। এই ধরনের মোটামুটি 10টা শর্ত দিয়েছে। আদৌ কি এটা সম্ভব? কোন দেশে এটা আনসারের যিনি নেতৃত্ব দিয়েছেন তার বাড়ি মানিকগঞ্জ, তার নাম হচ্ছে কাদের। উনি বর্তমানে বিমানবন্দরে কৃষি হিসাবে কর্মরত। উনি মানিকগঞ্জের একটা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এর 3 দিন আগে যে ডিজি কে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি সাবেক একজন মন্ত্রীর ভাই। আওয়ামী লীগ বিভিন্ন বাহিনীকে যে দলীয়করণ করেছেন তার উৎকৃষ্ট উদাহরণ এটি। এখন আজকে আবার রিক্সা লীগ রাস্তায় নেমেছেন। একজন বামপন্থী নেতাকে দেখলাম রাস্তায় ওনাদের পক্ষে সাফাই করার জন্য, এবং সরকারকে 48 ঘন্টা সময় দিয়েছেন। আওয়ামী লীগ বর্তমান সময়ের সরকারকে অশান্তি করার জন্য রয়ের সাহায্যে একবার পানি ছেড়ে দিয়েছেন। এখন বিভিন্নভাবে বিভিন্ন বাহিনী দিকে বিভিন্ন লোকদেরকে দিয়ে অশান্তি সৃষ্টি করতেছেন, যারা শান্তিতে থাকতে না পারে, যাতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে। আমাদের উচিত সবাইকে সজাগ থাকা, সবার জায়গা থেকে দায়িত্ব পালন করা, এবং যার অবস্থাকে ভূমিকা রাখার জন্য। আমাদের দেশের মানুষ জেগে উঠেছে। আগে একসময় দেখেছেন বন্যা ত্রাণ মানুষ খেয়ে ফেলছে, এখন মানুষ বন্যা ত্রাণ জিতেছে। যারা জনগণের পাশে আছে, সবসময় আছে, এবং আমাদের মারুফ স্যারের মতো যারা আছেন তারা জনগণকে বোঝানোর জন্য আপনারা চেষ্টা করবেন যাতে মানুষ ভুলগুলা বুঝতে পারে। ধন্যবাদ আপনার সবাইকে। জি ধন্যবাদ। রনি। ধন্যবাদ মনির ভাই সহ ক্যাপ্টেন মারুফ রাজু স্যার, তোমার সালাম, আসসালামু আলাইকুম। এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের রক্তের দাগ এখনো শুকায় নাই। সেই রক্তের দাগের উপরে এখন তো ভাই শয়তানও তো কোনো দাবি দাবা নিয়ে এই রাস্তায় নামে না। তাইলে উবাইদুল কাদেরের ভাষায় বলতে হয় এরা কারা? এরা হচ্ছে আওয়ামী লীগ, এরা ছাত্রলীগ, যারা এই রক্তের উপরে দাঁড়ায় এখন রাজপথে দাবি আদায়ের জন্য মরিয়া হয়ে উঠছে। ওই আরেকটা কথা বলি মনির ভাই, সেটা ওই যে আমার একটু আগে মনির ভাই বলে গেল, আমার বাড়ি তো মানিকগঞ্জে, ওই তারই হচ্ছে শিবালয় থানায় তেউথা ইউনিয়নে সে হচ্ছে স্বেচ্ছালীগের সভাপতি কাদের, যে নাকি যে কালকে নেতৃত্ব দিয়েছে আনসারে, তার নাম হচ্ছে কাদের। এই যে মাইক দিয়ে যে দেখবেন ভিডিওর ভিতরে আছে। এইরকম এই প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যতগুলো আন্দোলন হচ্ছে এখন, যেভাবে এই যতগুলো হচ্ছে আপনার এই দাবি আদায়ের জন্য রাজপথে নামছে বা রাস্তায় নামছে বা সচিবালয় ঘেরাও করছে, এগুলো সবগুলো আওয়ামী লীগের প্রেতাত্মা। এগুলারে মনে করেন আনসারদের আন্দোলনে যে নেতৃত্ব তার নাম কাদের, স্বেচ্ছাসেবক লীগের কি পদধারী নেতা, বর্তমানে তিনি রয়েছে পদে সভাপতি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাদের। তার বাড়ি হচ্ছে শিবালয় থানা তিউথা ইউনিয়নে সে স্বেচ্ছাসেবক সভাপতি। ঠিক আছে, সে বর্তমানে আপনার ওই এয়ারপোর্টে পিসি আর কি। আচ্ছা আচ্ছা, জি। আর একটা কথা বলি মনির ভাই, 10 সেকেন্ড সময় দিবেন। দেখেন এই আমাদের এই আন্দোলনে 24-এর এই আন্দোলনে আমরা যে ভ্রাতৃত্ব তৈরি হয়েছিল, আপনি একটা জিনিস দেখেন, আপনি যখন প্রথম আবু সাইদ ভাই শহীদ হয় রাজপথে, যখন ঢাকায় একটা শিশু বাচ্চা সে যখন নামছে, বলছে যে তুমি কেন রাস্তায় নামছো, তুমি কেন রাজপথে আসছো, বলছে যে আমার ভাই মারা গেছে। বলছে তোমার ভাইয়ের নাম কি? বলছে আমার ভাইয়ের নাম আবু সাইদ, তার বাড়ি রংপুর, আর যে ছোট বাচ্চা তার বাড়ি ঢাকায়। আমরা এই রক্তের যে এই ভ্রাতৃত্ব, আমরা কোনো এই যে ভ্রাতৃত্ব কোনো অপশক্তি কেউ নষ্ট করতে পারবে না মনির ভাই, ঠিক আছে? কিন্তু মূল বিষয় হচ্ছে এই আনসার সদস্য যারা ছিল, আপনারা লক্ষ্য করেছেন কিনা, সবাই কিন্তু একই বয়সের, মোটামুটি খুবই কম বয়সের, এসএসসি পাস করেছে বা ইন্টার পাস করেছে, এইরকম পোলাপান, সব একই বয়সের। কিন্তু যারা অনেকদিন যাবত চাকরি করে এরকম কোনো মানুষকে কিন্তু ভিডিওতে দেখা যায়নি। তাহলে এই বয়সের ছেলেগুলা চাকরি করছে, এরাই এসে নেতৃত্ব দিল এবং সমন্বিত হলো, এটা কিভাবে সম্ভব? এটা আমার বুঝে আসেনি বা বুঝে আসছেও না। একটু ক্যাপ্টেন মারুফ রাজু এটা বলবেন। আর দ্বিতীয়ত রিক্সাওয়ালারা 10টা দাবি দিয়েছে, যেটা অবান্তর অযৌক্তিক, যেটা কখনোই সম্ভব নয়। যেমন বলি দুই একটা, যে তাদের বয়স্ক রিক্সাওয়ালাদের পুনর্বাসন করতে হবে,
তাদের সন্তানদেরকে পড়াশোনার জন্য ব্যবস্থা করে দিতে হবে। তারপরে আপনার রাস্তার পাশ দিয়ে আলাদা লেন করে দিতে হবে রিকশার জন্য। তারপরে যেখানে হচ্ছে আপনার রিকশা স্ট্যান্ড থাকবে সেখানে অন্য কোনো গাড়ি থাকবে না। এই ধরনের মোটামুটি 10টা শর্ত দিয়েছে। আদৌ কি এটা সম্ভব? কোন দেশে এটা কোনোভাবে সম্ভব? এই পাগলগুলা কোথায় থেকে এসেছে? আর এই পাগলদের দ্বারা, এরা তো অবুঝ মানুষ যারা রিকশা চালায়, শারীরিক কায়িক পরিশ্রম করে, 2-1 শিক্ষিত মানুষও যায় যারা খুবই অভাবে আছেন উত্তরবঙ্গের, তারা যায়, কিন্তু তারা রাজনীতির সঙ্গে যুক্ত নয়। এই যে ভাই একজন আছেন, দর্শক ভাই, উনি আগে বললেন যে এই আপনার মানিকগঞ্জের কে নাকি একজন আছে সেখানে, এই ধরনের কোন আওয়ামী লীগের নেতা এদেরকে ইন্ধন দিচ্ছে এবং কিছু করে টাকা দিচ্ছে, যার প্রেক্ষিতে এরা এই কাজগুলো করছে। মূলত কাজ হচ্ছে পুলিশ এখনো সঠিকভাবে কোনো দায়িত্ব পালন করছে। আমি আগেও বলেছি মনির ভাই যে এই পুলিশকে সম্পূর্ণরূপে ক্লোজ করতে হবে, করে এই ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে প্রত্যেকটা জেলা থেকে, স্কুল কলেজ থেকে ছাত্র ছাত্রীদেরকে ভলেন্টিয়ারি টিম গঠন করতে হবে, এরা থানাওয়ারি এবং ইউনিয়নারি কাজ করে। নতুন আর একটা, হ্যাঁ, যতদিন থানার ম্যাজিস্ট্রেট, ইউনো, হ্যাঁ শুনতে পাচ্ছি তো মনির ভাই, আমি শুনতে পাচ্ছি, ইউনো ম্যাজিস্ট্রেট নির্বাচিত, এনারা নির্বাচিত হবে এবং আর্মি পার্সন ছাত্রদেরকে এভাবে কাজ করাতে হবে এবং পুলিশকে সম্পূর্ণরূপে ক্লোজ করতে হবে। পুলিশ যদি আজকে মাঠে থাকতো, পুলিশ যদি একে তো হত্যা করেছে, সে হত্যার রক্ত এখনো শুকায়নি, এরপরেও এখনো পুলিশ যে কাজগুলো করছে এটা কখনোই গ্রহণ করা যায় না এবং গ্রহণযোগ্য নয়। একটা কথা বললেন যে রিমান্ডে, আব্দুল হাকিম শুনতে পাচ্ছেন আপনাকে, কথাটা কেটে যাচ্ছে, আমাদের সময়টা কি সাংবাদিক থাকে? সাংবাদিক তো ওখানে থাকে না। হ্যাঁ, শেষ করছি মনির ভাই। এই পল্লী বিদ্যুতের একজন উনি প্রকৌশলী রাজন কুমার দাস 9 মিনিট 21 সেকেন্ডের একটা ভিডিও দিচ্ছেন। এখানে উনি শুধু বলছেন যে বৈষম্য, কিন্তু বৈষম্যের ধরনটা কি এটা বলেনি। ওনারা বলছে যে 9 থেকে 10 বার ওনাদের সঙ্গে মিটিং মিছিল হয়েছে, কিন্তু তারপরে ওনারা সমাধান পাননি। কিন্তু কি ধরনের বৈষম্য ওনাদের সঙ্গে হচ্ছে, কি ধরনের ওনাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, সেই অন্যায়ের কথাগুলো কিন্তু উনি এই ওনার 9 মিনিট 21 সেকেন্ডের ভিডিওতে বলেননি। আবার উনি 72 ঘন্টা আলটিমেটামও দিলেন যে বিদ্যুৎ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়দেরকে তাদের সঙ্গে বসতে হবে। কি নিয়ে বসবে? আপনার সাথে বৈষম্যটা কি? আপনি যদি সেই বৈষম্যের কথা বলতেন, আপনার সাথে অন্যায়ের কথা বলতেন, তবে না আপনার সঙ্গে বসা যেত, বসে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যেত। আপনার মতো আপনি বলে গেলেন, 72 ঘন্টার আলটিমেটাম দিলেন, এমন একটা সময় দিলেন, এ দেশ প্রাকৃতিক দুর্যোগে নিমজ্জিত, নতুন একটা সরকার, একেবারে শিশু সরকার, যারা এখনো ঠিকঠাক মতো কোনো কিছু গোছগাছ করে নিতে পারেনি, তারা এই কাজগুলো করলো। এখন শুধু দেশেই, শেষ করছি মনির ভাই 10 সেকেন্ড, দেশেই শুধু এই চক্রান্ত চলছে না। ভারতে দেখেন, বাংলাদেশের 2জন হাই কমিশনারকে আজকে বহিষ্কার করা হয়েছে। দিল্লিতে একজন কমিশনার আর কলকাতায় একজন ডেপুটি কমিশনারকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। এখান থেকেও চক্রান্ত হচ্ছে। ফারাক্কার দেখেন 109টা গেট খুলে দেওয়া হয়েছে। 109টা মানে সম্পূর্ণ গেটগুলো খুলে দেওয়া হয়েছে। 11 কিউসেক পানি আমাদের বাংলাদেশে প্রবেশ করাবে। কেন ভাই? এদের বিরুদ্ধে এখনই যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, দেশীয় ষড়যন্ত্র এবং এই পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রকে যদি এখনই রুখে না দেওয়া যায়, তাহলে আমরা বোধহয় সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারবো না। এবং আমাদের সরকারের কাছে আগুল আবেদন, আমাদের সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা পরাধীন হতে চাই না। ধন্যবাদ মনির ভাই। আসসালামু আলাইকুম মনির ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সাউথ কোরিয়া থেকে বলছি। আসলে মনটা খুবই খারাপ যে দিন দিন অনেক কষ্টের বিনিময়ে একটা আমরা সরকার পেলাম, যেটা মানে অনেক আশা নিয়ে আমরা আছি আর কি। তার ভিতরে যে এক পরস্পর এক ঝামেলা তৈরি হচ্ছে, বা এখানে বুঝতে হবে যে এর মধ্যে অবশ্যই যারা এখন দাবি দেওয়া নিয়ে আসবে, এটা আওয়ামী লীগের কাজ এবং এটার ইন্ধনে হচ্ছে। আর দেশ একটা বিপর্যয়ের মধ্যে আছে, সেদিকে কোনো লক্ষ্য না রেখে যে পরপর দাবি দেওয়া হচ্ছে, এগুলো অত্যন্ত ষড়যন্ত্র, যদি আমরা গত 16 বছর থেকে দেখে আসছি। তা আমার মতামত হলো, এখন কোনো দাবি দেওয়া উঠবে যেটা, সেটাকে পানিশমেন্ট দিতে হবে। বৈষম্য মধ্যে ছাত্র আন্দোলন যারা আছে, তার কিন্তু আনসারে দাঁড়াইছে, ঠিক আছে, এরকম করতে হবে। এখন কিসের দাবি দেয়? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার না, এটা সামান্য সময়ের জন্য আসছে। যখন রাজনৈতিক সরকার আসবে তখন তারা দাবি দেওয়া আদায় করবে তাদের কাছ থেকে। এখন এই যে মানে পরস্পর ষড়যন্ত্র হচ্ছে, এখন যেই দাবি দেওয়া নিয়ে যাবে এদেরকে পিটাইয়ে মানে ই করতে হবে, ঠিক আছে, এর বিকল্প নাই। সুযোগ দেওয়া মানে এরা পেয়ে বসবে। এবং রাষ্ট্রবিজ্ঞানের পাশে একটা কথা আছে, শাসককে অবশ্যই সিংহের মতো শক্তিশালী এবং শিয়ালের মতো ধূর্ত হতে হবে। আমি মনে করি আমাদের উপদেষ্টা
এগুলো মাথায় রেখে এদেরকে উচিত জবাব দেবে।